ডক্টর ইউনূসের তার পুরো উপদেষ্টা পরিষদ সব পদত্যাগের একটা জায়গায় চলে যেতে পারে এবং সেখানে নতুন সরকার সেটার কাঠামো কেমন হবে সেটা এই মুহূর্তে বলা কঠিন। সেটা জাতীয় সরকার হতে পারে, তত্ত্বাবধায়ক সরকার হতে পারে। কে যে পরিমাণ লোকজন ওরা আনার চেষ্টায় আছে এবং আসা শুরু হয়েছে, তাতে ঢাকা শহর পুরোটা অবরুদ্ধ করে ফেলার একটা প্ল্যান আছে। মেসাকার করবে। এমনও হইতে পারে যে জানাজার আগে বা পরে সর্বপ্রথম আক্রান্ত হবে হয়তো হাদিকে দাফন দেওয়ার আগে ওনার লাশ ধরে ওনারা শপথ নেবেন। বিপ্লবী সরকার হয়তো হাদির লাশকে সামনে রেখেই ঘোষণা হবে। ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সারা দেশ থেকে ঢাকায় লোক জড়ো করে বিপ্লবী সরকার গঠনের ষড়যন্ত্র করছে একটা চক্র। জানাজার নামে লোক সমাগম ঘটিয়ে এরা মূলত ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে চেষ্টা করবে। বাংলাদেশে কি সার্জিক্যাল স্ট্রাইক আসন্ন? 20শে ডিসেম্বর ফেরত যাচ্ছেন জোবাইদা রহমান, তাহলে 21শে ডিসেম্বর কি হতে যাচ্ছে? জরুরি অবস্থা জারি। এখন কথা হচ্ছে কে কোথায় কোন দিক দিয়ে পালাবেন। এবার যদি ভারত ঢোকে তাহলে আগামী 1.5 বছর 2 বছরের আগে কিন্তু বেরোবে না। আমি বহু আগে বলেছিলাম ভারত যদি একবার ঢোকে তাহলে 1.5 থেকে 2 বছরের আগে ভারত বেরোবে না ওখান থেকে, ওখানে গেড়ে বসে থাকবে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে। আবারও একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এ বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না, চলুন দেখে আসি আজকে সে কাঙ্ক্ষিত ভিডিও। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলুন দর্শক, আগে ভিডিও দেখে আসি, তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি। যে আপনারা জুলকারনাইন সায়েরের একটা স্ট্যাটাস হয়তো দেখেছেন যে সারা বাংলাদেশ থেকে লোক আনছে, ওরা লাখো লোকের সমাবেশ ঘটাবে কালকে মানিক মিয়া এভিনিউতে, এবং গোয়েন্দা রিপোর্ট সহ যা আছে তাতেও বোঝা যাচ্ছে। কারণ হচ্ছে আপনারা আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যে স্ট্যাটাসটা দিয়েছে সেই স্ট্যাটাসে কি লিখেছে জানেন? যে আগামীকাল জানা যায় কেউ কোনো ব্যাগ বা ভারী বস্তু নিয়ে যাইতে পারবেন না, উপরে ড্রোন চালাইতে পারবেন না। তার মানে ওনাদের কাছেও রিপোর্ট আছে যে কালকে বিশেষ কিছু ঘটছে, এবং কালকে যে পরিমাণ লোকজন ওরা আনার চেষ্টায় আছে এবং আসা শুরু হয়েছে, তাতে কালকে ঢাকা শহর পুরোটা অবরুদ্ধ করে ফেলার একটা প্ল্যান আছে। মেসাকার করবে। এমনও হইতে পারে যে জানাজার আগে বা পরে সর্বপ্রথম আক্রান্ত হবে হয়তো জাতীয় সংসদ ভবন। মানে জাতীয় সংসদ ভবনের যেসব চেয়ার টেবিল এখনো আছে এগুলো সব হয়তো জ্বালিয়ে দিবে, সব হয়তো জ্বালিয়ে দিবে। প্ল্যানিং আছে যেটা। আর ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মেসাকার করবে। মেসাকার করে একটা ভীতিকর পরিস্থিতি হবে, এবং তার আগে হাদিকে দাফন দেওয়ার আগে ওনার লাশ ধরে ওনারা শপথ নেবেন। বিপ্লবী সরকার হয়তো হাদির লাশকে সামনে রেখেই ঘোষণা হবে। হাদির লাশকে সামনে রেখেই বিপ্লবী সরকার ঘোষণা হওয়ার সম্ভাবনা 99%। আর যদি সেটা হইতে না পারে তাহলে ঢাকা শহরে মেসাকার করে হলো রাতের ভিতরে ওনারা এই বিপ্লবী সরকার ঘোষণা করবেন। এমনও হতে পারে যে আগামীকাল এই ঘোষণা দেওয়ার আগে বা হাদিকে যারা হত্যা করেছে, উত্তেজক বক্তব্য, হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে পালিয়ে যাওয়ার জন্য পুলিশ আর্মি সহযোগিতা করেছে, এই করেছে শিখেছে বলে কালকে হয়তো কিছু কিছু থানা আবার আক্রমণ হবে ঢাকা শহরে, কিছু কিছু পুলিশকে হয়তো আবার উল্টে লটকে আগুন জ্বালানো হবে। লেখা রাখেন, এইসব ঘটনার প্ল্যান আছে, যার কারণে সারা দেশ থেকে ওরা লোকজন আইনা এই কাজ করতেছে। আর ওদের যে প্ল্যান, সেই প্ল্যানে যদি কালকে এগুলো করা সম্ভব না হয়, যদি সেনাবাহিনীর গন্ডগোলের কারণেও সম্ভব না হয়, তাহলে হয়তো আগামীতে আরো 2-1 জনের লাশ ফেলাই হলে এটা চেষ্টা করা হবে। এবং এই চেষ্টা ওরা যতক্ষণ পর্যন্ত একটা বিপ্লবী সরকার গঠন করতে না পারবে এই চেষ্টা চলবে। এতে বাংলাদেশের কি হইলো না হইলো, মানুষ বললো, দোকান ভাঙলো, লুট হইলো, সেটাতে কারো কোনো দায়িত্ব নাই। সুতরাং তারা যেই নামাজে জানাজার স্থান দিয়েছে মানিক মিয়া এভিনিউতে, ওখানে জানাজা হবে, ওয়েল অ্যান্ড গুড, ভালো সুন্দর জানাজা হবে। জানাজার তো মানুষ শান্তিপূর্ণ হয়, সেইখানে অশান্তি হবে এইটা প্রধান উপদেষ্টাকে কিভাবে বুঝলেন? কেন উনি ড্রোন উড়াইতে মানা করলেন, কেন উনি ব্যাগ নিয়ে আসতে মানা করলেন? তার মানে ওনারাও আজ করছেন, এনএসআই ডিজিএফআই অলরেডি বুঝে ফেলেছে যে কি হইতে পারে। আজকের উদিচির যে অফিসটা জ্বললো এটাতেও বুঝেন, আজকে রাতের ভিতরে আরো কি কি কোথায় কোথায় জ্বলে সেটাও দেখতে থাকেন। এটা হচ্ছে দেশকে আগে একটা উত্তপ্ত পরিস্থিতি করবে আজকে রাত থেকে কালকে সকাল 12টা পর্যন্ত। মানুষজন ঢাকা শহর যখন বিভিন্ন জেলা থেকে এই মৌলবাদীরা আইসা যখন একযোগ হবে, এরপরেই ঘটনা ঘটবে। এবং এটা শিওর থাকেন, ওদের যে প্ল্যান, হাদিকে সামনে রেখে, হাদির লাশকে, সরি হাদি তো না, হাদির লাশকে সামনে নিয়ে ওখান থেকেই শপথ হবে বিপ্লবী সরকার, এবং বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন মাহমুদুর রহমান। সুতরাং আমরা মনে হয় সর্বশেষ কালকেই দেখতে পাচ্ছি মাহমুদুর রহমানকে বিপ্লবী সরকারের প্রধান হিসাবে। তো দেখি আমরা কি হয় আগামীকাল সকালে 10টা-11টার দিকে, দেখি আমরা 10টা-11টা পর্যন্ত আরো কি কি নিউজ আসে, সেগুলো সব নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। বাংলাদেশে কি সার্জিক্যাল স্ট্রাইক আসন্ন? আগামী 20শে ডিসেম্বর ফেরত যাচ্ছেন জোবাইদা রহমান, তাহলে 21শে ডিসেম্বর কি হতে যাচ্ছে? জরুরি অবস্থা জারি। কিছু কিছু সূত্রের মারফত জানতে পারলাম বাংলাদেশে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বা শিল্প কারখানা ব্যবসায়ী যে সকল ভারতীয়রা রয়েছে তাদেরকে নাকি তাদের দেশে ফেরত যাওয়ার কথা বলা হয়েছে, মানে শুনেছেন, জানি না এখন পর্যন্ত। তাহলে 21শে ডিসেম্বর বাংলাদেশে বা তার কখনো এখন যদি
দক্ষিণ এশিয়ার কোনো দেশ সার্জিক্যাল স্ট্রাইক শুরু করে, তাহলে সেটা আমার মনে হয় না যে কোনো অপরাধের কিছু হবে। এখন কথা হচ্ছে কে কোথায় কোন দিক দিয়ে পালাবেন, চিন্তা ভাবনা কি কিছু করেছেন? কোন দিক দিয়ে রাস্তা বা কোন দিকে ছুটবেন? এমন দেখুন, এই যে একটা গোল চক্কর আছে, এই গোল চক্রের এই ভিতরের অংশটা আপনার বাংলাদেশ, এই যে দেখছেন গোলটা, এই জায়গাটা একটু ফাঁকা রাখছে, এই জায়গাটা ফাঁকা আছে, এই যে গোলটা যেখানে রাখা, এই গোল চ্যাপ্টারটা হচ্ছে এই চতুর্দিকে হচ্ছে ভারত, এই মাঝখানে হলো বাংলাদেশ, এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা দিয়ে মায়ানমার যাওয়া যায় সাঁতরে সাঁতরে, গাড়িতে না, নদীর ভিতরে হাতরে যাইতে হবে। হ্যাঁ, তো এখন মায়ানমারের সাথে আবার মারামারি কিন্তু ফোন্দাফুন্দি লাগাই দিয়েছেন, কারণ মায়ানমার বর্তমান ক্ষমতা সেনা শাসিত জান্তা সরকার। অন্যদিকে সেই জান্তা সরকারকে অ্যাটাক করার জন্য মায়ানমারের যে রাখাইনের রোহিঙ্গা বা আরাকান আর্মি, সেই দেশে যারা কি বলে রাষ্ট্রদ্রোহী, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদেরকে আবার ডেভিল ইনুস সরকার বা এই দেশেরই জঙ্গিরা তাদেরকে আশ্রয় দেওয়া, মানে তাদের অস্ত্রের ঝনঝনীয় অস্ত্রের সহযোগিতা করা, ট্রেনিং দেওয়া। এবং কিছুদিন আগেও দেখলাম যে কক্সবাজারে তাদের যে উপরে বুট শুট যে পরে অস্ত্র রাখা, যেগুলো ওটি, এইগুলো সহ 1600 সহ ধরা পড়ছে একটা ট্রাক, এই আশ্রয় দেওয়া। এখন কোন দিক দিয়ে যাবেন? সম্প্রতি সময় গতকালকে পুরো দেশ জুড়ে যেভাবে বাংলাদেশে ভারতের হাই কমিশনে অ্যাটাক করা, ভারতের 7 সিস্টার নিয়ে হুমকি, ভারত রাষ্ট্রকে নিয়ে হুমকি, ভারতের রানিং প্রধানমন্ত্রীকে নিয়ে যেভাবে হেয় প্রতিপন্ন অপমানজনক ভাবে কথা বলা, গতকালকে ময়মনসিংহ একজন হিন্দু মানুষকে প্রথমে তাকে ভারতীয় নাগরিক বা ভারতীয় দালাল বা ভারতীয় ব্যক্তি আখ্যায়িত করে হিন্দু বলে, এই কারণেই, শুধুমাত্র হিন্দুর কারণে, সংখ্যালঘুর কারণে তাকে নির্মমভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। তাকে পিটিয়ে হত্যা করার পরবর্তী যখন দেখছে সে মারা গেছে, তখন সেখানে বলা হয়েছে সে ধর্ম অবমাননা করেছে। তার পরিবারের বক্তব্য অনুযায়ী যেটা দেখলাম ভিডিওতে, যে তিনি একটা বাটন ফোন ব্যবহার করতো, কখনো তার ফেসবুক এটা সে বুঝতো না, সে এতটা অশিক্ষিত ছিল বা সহজ সরল মনা গ্রামাঞ্চল। তো সে তো কি বলে ধর্ম অবমাননা করেছে, কি করেছে, কি বলেছে, কোন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ধর্ম অবমাননা আসছে, এই জিনিসটা এখন মধ্যে কেউ কি জানতে পেরেছেন বা জেনেছেন? একজন মানুষকে নির্মম ভাবে, শুধু হিন্দু বলে তাকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করার পরে তাকে রশিতে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মারা হলো। এখন এই অবস্থার পরে, এবং হাই কমিশন অফিসে অ্যাটাক করে, এখন ভারত সহ বা আদার্স দক্ষিণ এশিয়ার কোন দেশ যদি ভারতে এই যে সন্ত্রাসী জঙ্গিবাদ এবং এই চরমপন্থীদের, কট্টরপন্থীদের বিরুদ্ধে যদি কোনো সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করে, আমার মতে, আমার ছোট্ট জ্ঞানে, সেটা কোনো অপরাধের হবে না। কেননা সেই দেশে যে সন্ত্রাসবাদী হয়েছে, আজকে তো ইউক্রেনে যে রাশিয়া যেভাবে অভিযান কেন চালাচ্ছে, সন্ত্রাসবাদের জন্য না, দখল বা সেই দেশের সন্ত্রাসীদের বিরুদ্ধে না। বাংলাদেশকে আর কতটা নির্মমতা হইলে আপনারা বলবেন ওইখানে সন্ত্রাসবাদী জঙ্গিবাদের আখড়ায় পরিণত হয়েছে? ডেভিল ইনুস হাতে গোনা 10-15 জন মানুষকে সাথে নিয়ে এই স্বাধীনতা বিরোধী, এই টিটিপির জঙ্গি এবং সন্ত্রাসী, এদের মাধ্যমে মূলত আজকে পুরো দেশটাকে একটি জাহান্নামের স্বর্গরাজ্য, জঙ্গিদের, সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত করেছে ডেভিল ইনুস। ইভেন আমাদের 54 বছর আগে যে পরাজিত যারা ছিল আমাদের দেশে, যে দেশটা পরাজয় বরণ করেছিল, সেই দেশটাকে প্রতিহিংসার শিকার হয়ে আজকে ওদের দেশের মতো ভিক্ষার দেশে পরিণত করার জন্য বাংলাদেশের এই জনগণ, বাংলাদেশের এই সাধারণ নিরহ মানুষকে একজনকে ট্যাগ দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। আমি কোনো বিচার বহির্ভূত হত্যাকে সাপোর্ট করি না। হাদির কি শুধু পরিবার আছে? হাদির মা বাবা, তার জীবন আছে, আর কারো জীবন নাই, আর কারো পরিবার নেই, মা বাবা নাই। আজকে হাদির জন্য যেভাবে আপনারা কান্নাকাটি করে পত্রিকা, বাংলাদেশের সুনামধন্য পত্রিকা দুইটাকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হলো, একজন জলজন্ত মানুষকে পিটিয়ে হত্যা করার পরে তাকে আগুন ধরিয়ে দেওয়া হলো, তার পরিবারের কথা কেউ কি একবার চিন্তা করেছেন? কই, সে কি মানুষ না? সে কি মানুষ ছিল না? আজকে দেখুন ডেভিল ইনুস কতটা জঘন্য নিকৃষ্টতম ব্যক্তি। সে বলতেছে প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকার পাশে সরকার আছে, কিন্তু একজন যারা নাশকতা করেছে, লুট করেছে, আগুন ধরেছে, অগ্নি সন্ত্রাস করেছে, যারা ময়মনসিংহের মানুষটা, হিন্দু ভাইটাকে যারা নির্মমভাবে হত্যা করছে, কাউকে গ্রেপ্তারের বিষয়ে কোনো কথা বলছে, কোনো নির্দেশনা দিয়েছে? এইটা কিন্তু সে দেয় নাই, সে প্রশ্রয় দাতা। এটা দ্বারা প্রমাণ হয় এর সবগুলো লিডার ডেভিল ইনুস। আর কেউ না, সাথে তো যে সন্ত্রাসী জঙ্গিবাদ, স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী, ওরা তো আছেই। আবার দেখেন মজার বিষয়, বিনোদন কি, এই স্বাধীনতা বিরোধী এখন বিভিন্ন জায়গায়, অমুক জায়গায় মারা হয়েছে, আমরা প্রতিবাদ জানাই, অমুক জায়গায় পুরাই দেওয়া হয়েছে, আমরা প্রতিবাদ জানাই। সাপ হইয়া ধ্বংসন করো, ওঝা হইয়া ছাড়ো, মানুষ কি কিছুই বুঝে না, নিজেদেরকে মহাজ্ঞানী পণ্ডিত মনে করেন। বিষয়টা আরো গুরুত্বপূর্ণ, সেটি হলো যে প্রথম আলো এবং ডেইলি স্টার এখন কি মামলা করেছেন? কেন এখন পর্যন্ত ডেইলি স্টার বা প্রথম আলো থেকে মামলা করা গেল না? এই যে সবগুলো বিষয়, হাদির উপর আক্রমণ, তাকে হত্যা করা, এবং এখন মিডিয়া হাউসগুলোতে আক্রমণ সহ সাংস্কৃতিক সংগঠন সহ আক্রমণ, এই ধারা অব্যাহত রাখবে কি? আসলে নির্বাচনকে কেন্দ্র করে চলবে কিনা, বা নির্বাচন পিছিয়ে দেওয়া, নির্বাচন বানচাল করার ক্ষেত্রে এগুলো কোনো ভূমিকা রাখছে কিনা? স্পষ্টত দেখুন, এখন সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখিনি হাদির হত্যাকারীকে খুঁজে বের করা বা সেই বিষয়ে তাগাদাও আমরা দেখিনি। একটা রিউমারকে কেন্দ্র করে সরকার অনেকটা অমুকের ঘাড়ে মানে দায় দিয়ে নিজের দায় অস্বীকার করছেন। দিন দিন যখন এই সহিংসতা
কাঠামো, সহিংসতার ধরন, সহিংসতার গতি আরো যখন বাড়বে তখন স্পষ্টতই বাংলাদেশের আসলে দুটো বিষয় হতে পারে। একটা হলো ডক্টর ইউনূসের তার পুরো উপদেষ্টা পরিষদ সব পদত্যাগের একটা জায়গায় চলে যেতে পারে এবং সেখানে নতুন সরকার সেটার কাঠামো কেমন হবে সেটা এই মুহূর্তে বলা কঠিন। সেটা জাতীয় সরকার হতে পারে, তত্ত্বাবধায়ক সরকার হতে পারে। সরকার সবাইকে সতর্ক থাকতে বলছেন এবং পরবর্তীতে বলছেন সবাইকে সতর্ক থাকার জন্য। তাহলে সরকারের কাজটা কি আসলে? এখন আমি এই প্রথম আলো আমি জি 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 আচ্ছা, আমি একটু প্রশ্ন করছি। এই প্রথম আলো এবং ডেইলি স্টার তো হাদির মানে হাদি আহত হওয়ার পর থেকে তার সমর্থনে কথা বলছিল। শুধু হাদির সমর্থনে নয়, ডক্টর ইউনূস সরকারকে সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছিল। এবং এই সরকার তো টিকে আছে যারা অভ্যুত্থান করেছে, অভ্যুত্থানের নায়কদের উপরে, বা এই যে জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের উপরে নির্ভর করি, তাদের পক্ষে কথা বলে আসছিল ডেইলি স্টার এবং প্রথম আলো। সেই ডেইলি স্টার এবং প্রথম আলোকেই কেন আপনি বলছেন যে, এবং আমরা মনে করি অন্য গণমাধ্যমও টার্গেটেড হবে আজকাল, সেই যখনই হোক না কেন, কিন্তু প্রথমেই তাদের উপর কেন টার্গেট করা হলো? এখানে আরেকটি বিষয় খুব স্পষ্টভাবে হাজির হওয়া প্রয়োজন, যেটি আমার কাছে মনে হয় যে আমরা হয়তো অনেকাংশে রাষ্ট্রীয়ভাবে সেগুলোকে অ্যাভয়েড করছি। একটি হলো যে দেখুন, প্রথম আলো এই সরকারকে এই সরকারের বিভিন্ন সময় তাদের সহায়তা করেছে এবং আমরা দেখেছি এর আগে যখন আদম মোহাম্মদ ইউনূস এর আগে পদে করতে চেয়েছেন, আমরা দেখেছি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম লিখেছেন ডক্টর ইউনূস ডোন্ট রিজাইন, প্লিজ ডোন্ট রিজাইন। তাকে একভাবে যে আমরা সমর্থন দিব সেটাও ব্যক্ত করা হয়েছে। এখন আমার কাছে দুটো কারণ মনে হচ্ছে। একটি হলো দেখুন, এখানে প্রথম আলো কিন্তু আমরা দেখেছি যে ডিসেম্বরে পুরোটাই মুক্তিযুদ্ধ কেন্দ্রিক অনেক সংবাদ প্রচার করেছে, তারা মুক্তিযুদ্ধের বিষয়টিকে ওন করেছে। এবং দেখুন এই যে একটা এন্টি ইন্ডিয়া একটা ধোয়া বাংলাদেশ কেন্দ্রিক রাজনীতিতে খুব ক্রমশই আবার এই যে এটাকে কেন্দ্র করে আবার এখনো এটাই হলো মূল জায়গা, সেখানে কিন্তু এটার মূল জায়গাটা কিন্তু ৭১। এবং স্পষ্ট ভাষায় যারা এই বিষয়গুলো এই আক্রমণ ঘটাচ্ছে, হামলা ঘটাচ্ছে, তারা সেই গোষ্ঠী, তারা ৭১-এর পরাজিত গোষ্ঠী। এবং দেখুন এই ৭১-এর পরাজিত গোষ্ঠী কিন্তু আসলে এই ইন্ডিয়ার বিষয়টিকে বারবার করে একটা বিষয়কে কিন্তু হাজির করছে বারবার, এবং তারা মনে করছে যে ১৯৭১ সালে বাংলাদেশের মানুষের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ বা তাদের কাছে পাকিস্তান থেকে বাংলাদেশের তাদের কাছে আলাদা হওয়ার বিষয়টির পেছনে ছিল ইন্ডিয়ার ভূমিকা। এখন এই জায়গা থেকে যে আপনার প্রথম আলো ডেইলি স্টার একভাবে এই সরকারকে সমর্থন দিয়েছে, কিন্তু একভাবে তারা মুক্তিযুদ্ধের বিষয় কিন্তু তাদের অবস্থান বিভিন্ন সময় ব্যক্ত করেছে। এবং এখন দেখুন যে আমরা দেখেছি ভিডিওতে যারা এই হামলা করছে তাদের কেউ কেউ বলছেন যে প্রথম আলো ডেইলি স্টার হাদিকে যথোচিতভাবে রিপ্রেজেন্ট করেনি, বা হাদি গুলিকে তারা বলেছে একজন সম্ভাব্য প্রার্থীর উপর গুলি, তারা হাদিকে একটু ঠিক সঠিক তার প্রাপ্যতা দেয়নি। কিন্তু এখানে আমার কাছে মনে, বা আপনার এই যে তাদের একটা বড় রকমের রিউমারকে কেন্দ্র করে যে হাদির খুনিরা ভারতে আশ্রয় নিয়েছে সেটাকে কেন্দ্র করে তাদের যে উত্তেজনা, এখন এখানে আমার কাছে মনে হয়েছে যে এখানে আসলে প্রথম আলো ডেইলি স্টার কে যদি আমরা আলাদা করি তাহলে দেখি ভিন্নভাবে দেখা হবে। বিষয়টি হলো গণমাধ্যমের স্বাধীনতা, মুক্তচিন্তা এবং মুক্তিযুদ্ধকে গণমাধ্যম কোনোভাবে যেন আপনার না উপস্থাপন করে, সেটার কিন্তু একটা আমার কাছে মনে হয় যে ইঙ্গিতপূর্ণ সেটাও কিন্তু। এখন আজকে ডেইলি স্টার প্রথম আলো হয়েছে, ছায়ানট হয়েছে, কালকে অন্যান্য মিডিয়া হাউস হতে পারে, এবং এখানে কিন্তু আমরা দেখছি যে অন্যান্য পত্রিকাও কিন্তু ঘটনাগুলোকে কিভাবে হাজির করছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা যদি দেখেন বাংলাদেশের কয়েকটি দৈনিকও কিভাবে এই ঘটনাটাকে কোন পাতায়, কোন খুব বেশি আঙ্গিকে, হাইলাইট করেনি, না খুব বেশি হ্যাঁ, হাইলাইট কোন করেনি। বিশ্লেষণে এবং কোন গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে, সেটা কিন্তু আমার কাছে মনে হয় এখানে এই পলিটিক্সটা ওটা আমি সকাল জরুরি। থেকে সকাল থেকে খেয়াল করছিলাম, আপনি যেটা জি খেয়াল করেছেন আমিও, আমাকে নোটিশ করেছি বিষয়গুলো। আমি একটু জানতে চাচ্ছি যে আপনি সরকারের বিবৃতির কথা বলছিলেন, যে স্টেটমেন্ট দিয়ে হয়েছে, তার মধ্যে জনগণকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। সেটি যেমন বলা হয়েছে উগ্র গোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেটা আমি নিজেও দেখেছি। এখানে একটি কথা বলা হচ্ছে, আমি এই 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 কথাটির মিনিংটা কি দাঁড়ায়? এই যে এখানে বলা হচ্ছে যে আহ বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকতে সরকারের পক্ষ থেকে বাংলাদেশ নাগরিকদের আহ্বান জানানো হয়েছে। সতর্ক থাকতে বলাটা কি? মানুষ কি করবে? মানুষ কি প্রতিরোধ করবে, নাকি মানুষ পালিয়ে যাবে, নাকি মানুষ নিজের অবস্থানে বসে থাকবে? এর কোনোটাই কি সাধারণ মানুষের দ্বারা করা সম্ভব, নাকি বলার দরকার কিছু বলা তাই বলছে? দেখুন, সরকারের এই বক্তব্যের অনেকগুলো অনুবাদ হতে পারে, অনেকগুলো বিশ্লেষণ হতে পারে। একটি হলো সরকার স্বীকার করে নিচ্ছে যে সরকার ব্যর্থ, একেবারে যে সরকারের জননিরাপত্তার প্রশ্নে সরকার আসলে কিছু করতে পারছে না। সরকারের খামতি এখন আর খামতি বলা যাবে না, সরকারের ব্যর্থতা, সরকারের সামর্থ্য নেই সেগুলো মানুষের জননিরাপত্তা নিশ্চিত মানে সকালে জননিরাপত্তার মতো বিষয়টি নিশ্চিত করা। দ্বিতীয়ত হলো যে সরকার স্বীকার করেছে বাংলাদেশে এক ধরনের গোষ্ঠী আছে বিচ্ছিন্ন, যেটা আপনারা বলছেন উগ্রবাদী গোষ্ঠী, সে বিষয়ে মানুষকে জানান দেওয়া যে আসলে এই ধরনের গোষ্ঠী আছে। তৃতীয়ত হলো যে বিচ্ছিন্ন কথাটা হলো যে আপনার বাংলাদেশে মানে এই যে গোষ্ঠী আছে এরা কিন্তু মূলধারার না, এরা হলো বিচ্ছিন্ন, মানে এটা এখানে একটা ইন্ডিকেশনও আছে, হ্যাঁ, যে এখানে এটা আমাদের দেশের ঠিক রাজনৈতিক গোষ্ঠীগুলোর মধ্যে থেকে না। তো সুতরাং সরকারের এই ধরনের বক্তব্য অত্যন্ত রাজনৈতিক বক্তব্য। যেমন একভাবে আমি মনে করি যে এই সরকার রাজনৈতিক দলীয় সরকার না, কিন্তু এই সরকার অত্যন্ত রাজনৈতিক সরকার। তো দর্শক, এই ছিল এখনকার মতো নিউজ আপডেট অর্থাৎ ভিডিও। পরবর্তী আপডেট খবর দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো দর্শক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।